এবার ঢাকায় ফ্ল্যাট কেনা নিয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের মামলা। প্লট দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। গুলশানের একটা মূল্যবান ফ্ল্যাট বিনামূল্যে যখন কাউকে ইস্টার্ন হাউজিং দিয়ে থাকে, ৯৯ বছরের জন্য এটা লিজ দেওয়া ছিল, এটা তার আগে হস্তান্তরযোগ্য ছিল না। বিপিএল এর টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ তদন্তে বিসিবিতে দুদকের অভিযান। খতিয়ে দেখা হবে বিগত বোর্ডের আর্থিক কেলেঙ্কারি ও দুর্নীতি। কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম। তালা ভেঙে হলে অবস্থান শিক্ষার্থীদের। আবারও সংঘর্ষে জড়ালো ঢাকা ও সিটি কলেজ পড়ুয়ারা। নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক কাল। ফলাফলের ওপর নির্ভর করছে দলটির পরবর্তী পদক্ষেপ। সরকারকে ৫ বছর ক্ষমতায় চাওয়া নিজের বক্তব্য নয়, ব্যাখ্যা স্বরাষ্ট্র উপদেষ্টার। ব্যালট ছাপানো সহ বিভিন্ন ইস্যুতে ইসির বৈঠক। নাটোরের নিখোঁজ শিশুর মুখমণ্ডল পোড়ানো মরদেহ পাবনায় উদ্ধার। ধর্ষণের পর হত্যা কিনা জানা যাবে ময়না তদন্তের পর। ২-১ দিন পর পরে আইসে, এখানে রাত থাকে, একাই যায় একাই আসে। এটা কয়ে আইসে আর পরে আর যায় না। দেখি মুখে স্পট আর কি, আলো অ্যাসিড জাতীয় কিছু মারছে। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর পুলিশের হামলা। কলম্বিয়া ইউনিভার্সিটির আরেক ফিলিস্তিনি শিক্ষার্থী গ্রেফতার। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের আলাদা দুটি মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আর অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গুলশানের ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট নেয়ার অভিযোগ আনা হয়েছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, রাজুকের ২ আইন উপদেষ্টার যোগসাজশে এই অপরাধ করা হয়। এই ঘটনায় টিউলিপ সহ ওই ২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিকালে সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মহাপরিচালক আক্তার হোসেন। গুলশানের একটা মূল্যবান ফ্ল্যাট বিনামূল্যে যখন কাউকে ইস্টার্ন হাউজিং দিয়ে থাকেন, অবশ্যই যেই প্রক্রিয়া অনুসরণ করে এটা দেবার কথা ছিল, এটি অ্যাকচুয়ালি রাজুকের লিজকৃত প্রপার্টি। এটা কাউকে ৯৯ বছরের জন্য এটা লিজ দেওয়া ছিল, এটা তার আগে হস্তান্তরযোগ্য ছিল না। এদিকে মঙ্গলবার দুপুরে শেখ হাসিনার বিরুদ্ধে রাজুকের প্লট বরাদ্দের মামলায় দুদকের দেওয়া চার্জশিট আমলে নেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত। পলাতক থাকায় তাদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। প্রতিবেদন দাখিলের জন্য ২৯শে এপ্রিল তারিখ ধার্য আছে এবং নির্ধারিত তারিখে যদি তারা ওই প্রতিবেদনের প্রেক্ষিতে তামিল প্রতিবেদনের প্রেক্ষিতে বিচারিক আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। এদিকে ১,৫৫,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অভিযোগের সাথে সম্পৃক্ত হয়েছেন সেটার বিস্তারিত রয়েছেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিপিএল এর টিকিট বিক্রির অনিয়ম, তৃতীয় বিভাগ কোয়ালিফায়ারে অংশগ্রহণ ফিয়ের পরিমাণ বাড়ানো আর মুজিব শতবর্ষের কনসার্টে ১৯ কোটি টাকার অনিয়মের অভিযোগ পেয়ে এই অভিযান চালায় দুদক। এই অভিযানে দুদককে সব ধরনের সহযোগিতা করার কথা বলছে বিসিবি।
দুপুর 12টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযানে আসে দুদকের একটি দল। বিসিবিতে অভিযানে আসেন দুদকের 3 কর্মকর্তা। তবে এই অভিযানের কারণ তখনও অনেকের অজানা। টিকিট বিক্রি 15,60,00,000 টাকা হয়েছে টোটাল, তৃতীয় থেকে দশম পর্যন্ত। আর ঠিক আমরা যে লাস্ট আসরটা বলছি 11তম আসর, সেখান থেকে টিকিট বিক্রি থেকে 12,25,00,000 টাকা আয় হয়েছে। এবং দুদকের এই অভিযানের নেপথ্যে আছে যমুনা টেলিভিশনের অনুসন্ধান। গত 22 ফেব্রুয়ারি স্যাটারডে নাইট স্পোর্টসে বিপিএল এর তৃতীয় আসর থেকে টিকিট বিক্রির অসঙ্গতি তুলে ধরা হয়। বিষয়টি নজরে আসে দুদকের, যার পরিপ্রেক্ষিতে এই অভিযান। 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে, কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা। তবে কেবল টিকিট বিক্রির অনিয়ম নিয়েই তদন্ত করতে আসেনি দুদকের কর্মকর্তারা, আরও দুটি অভিযোগও ছিল। তৃতীয় বিভাগ কোয়ালিফায়ারের জন্য গেল কয়েক বছরে 5 লাখ টাকার বিশাল পার্টিসিপেশন ফি করায় অংশগ্রহণ কমে যায় ব্যাপক হারে। তবে ফারুক আহমেদের বোর্ড আসার পর পার্টিসিপেশন ফি কমিয়ে আবারও করা হয় 1 লাখ টাকা, আর তাই এবার অংশ নিচ্ছে 60 দল। তৃতীয় বিভাগ কোয়ালিফায়ারের এই অনিয়মের পাশাপাশি মুজিব শতবর্ষ কনসার্ট আয়োজনেও ব্যাপক দুর্নীতির অভিযোগ পেয়েছে দুদক। দুদকের কাছে অভিযোগ আছে এই কনসার্টে অন্তত 19 কোটি টাকার অনিয়ম হয়েছে। মুজিব 100-এ 25 কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। এখানে প্রায় 19 কোটি টাকা মানে খরচ দেখানো হয়নি। দুর্নীতি দমন কমিশনের এই অভিযানে নিশ্চিতভাবেই ইমেজ সংকট হবে বিসিবির। তবে দুদককে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বিসিবি। আমাদের কাছে এই সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশন বা যে সমস্ত তথ্য বা ডকুমেন্টস আছে, এগুলো ওরা চেয়েছেন। আমরা আমাদের রিলেভেন্ট ডিপার্টমেন্টকে বলেছি যে তথ্য বা উপাত্ত ওনারা চাচ্ছেন সেগুলো দিয়ে ওনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। এবং আমরা হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আবারও উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তালা ভেঙে হলে হলে অবস্থান নিয়েছেন তারা। গতরাতে সিন্ডিকেট সভা শেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা কার্যক্রম এবং হল আগামী মাসের শুরুর দিকে খোলার ঘোষণা দেয় হয়। এছাড়া গত ফেব্রুয়ারিতে সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আজ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। প্রায় 2 মাস ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এরই মধ্যে আবারও উত্তাপ ছড়িয়েছে ক্যাম্পাসে। শিক্ষা কার্যক্রম শুরু ও হলগুলো খুলে দেওয়ার দাবিতে রোববার থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। সোমবার রাতে জরুরি সিন্ডিকেট সভা শেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা কার্যক্রম আগামী 4 মে থেকে শুরুর ঘোষণা দেওয়া হয়। আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় 2 মে। এছাড়া গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এসব সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনরতরা। 37 জনকে বহিষ্কার এবং যে প্রহসনমূলক যেভাবে যে 2 মে হল খুলে দেওয়া হবে, এই পুরো বিষয় সিদ্ধান্তকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি সকল শিক্ষার্থী। যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, সেহেতু এক দফা ঘোষণা করছি, এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। পরে 6টি আবাসিক হলের তালা ভেঙে ঢুকে পড়েন ছাত্ররা। দীর্ঘদিন ধরে হল বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছেন বলে জানান তারা। যতগুলো হল আছে সবগুলো হলের তালাই ভাঙবো, ঠিক আছে? এখনো আরো 4টা হল বাকি আছে, আমরা 4টা হলের তালা খুলে ভিতরে প্রবেশ করব। ঈদের পরে বাংলাদেশের সমস্ত ক্যাম্পাস খুলে গেছে, সমস্ত ক্যাম্পাসের ক্লাসগুলো শুরু হয়ে গেছে। তাহলে কুয়েটের এমন কি অবস্থা হয়েছে যে একেবারে 1 মাস পর একেবারে 4 তারিখে যে হচ্ছে ক্লাসগুলো খুলবে? হলের তালা ভেঙে শিক্ষার্থীদের ঢুকে পড়াকে বেআইনি বলছেন উপাচার্য। পদে থাকা না থাকার বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভরশীল বলেও জানান তিনি। এখন যদি ওরা ওইটা করে, এটা কাজটা বেআইনি হবে, এটুকু বলতে পারি যে কাজটা বেআইনি হবে। আমি জাস্ট সিন্ডিকেটে উপস্থাপন করবো, এবং সিন্ডিকেট যে সিদ্ধান্ত দিবে ওইটুকু আমি এক্সিকিউট করবো। আমি নিজে থেকে কোনো কিছু করতে পারবো। গত 18 ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ হয়। এরপর আন্দোলনের মুখে 26 ফেব্রুয়ারি অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাহিদ হাসান, যমুনা নিউজ।
24 ঘন্টার মধ্যে কুয়েট উপাচার্যের পদত্যাগ এবং শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিলের আলটিমেটাম সহ 5 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা। কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির অভিযোগ করেন, কুয়েটে হামলায় ভিসি কোনো পদক্ষেপ নেননি, দলীয় লেজুরবৃত্তি করছে প্রশাসন। অনতিবিলম্বে এই পরিস্থিতির উত্তরণ না ঘটলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসান অভিযোগ করে বলেন, উপাচার্য শুরু থেকেই শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করে বিএনপির দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। দ্রুত ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করতে সম্মত না হলে রাষ্ট্রপতির ক্ষমতা বলে তাকে অপসারণ করতে হবে। শিক্ষার্থীরা যখন চাচ্ছে তাদের একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হোক, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ একটি দলের, আমরা যদি বলি ছাত্রদল, বিএনপি, তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। ঢাকা কলেজের 2 শিক্ষার্থীকে মারধরের জেরে সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে সায়েন্স ল্যাবে এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় 2 কলেজের শিক্ষার্থীরা পাল্টে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় ওই পথে চলাচলকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সড়কের একপাশে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপক্ষকে সরিয়ে দিলে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব ফুট ওভারব্রিজের নিচে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে অবস্থান নেয়। এ সময় এক পক্ষ অন্য পক্ষকে ইট পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে পুলিশ ও উভয় কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাস্থলে 2টা টিম আমরা ভাগ করে নিয়ে এক পক্ষ ঢাকা কলেজের দিকে চলে গেছে আর আরেক পক্ষ আমরা এখানে নিয়ে আসছি, যেন 2 পক্ষ আর মুখোমুখি না হয়। এই মুহূর্তে আপনারা দেখছেন ঢাকা কলেজে যারা, তারা কিন্তু ক্যাম্পাসের ভিতরে ঢুকে গেছে এবং সিটি কলেজে যারা, তারাও ঢুকে গেছে। কিছু ছিল, এরা আস্তে আস্তে আমরা কিন্তু ঢুকাইছি। এখন এই টিচার যারা ছিল তারাও হেল্প করেছে। এখন একেবারে সিচুয়েশন নর্মাল। সবাই জানে কিন্তু কেউ জানে না, এমন একটা অবস্থায় পড়েছে বিএনপি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে সংসদ নির্বাচন, তবুও সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে আগামীকাল বৈঠক করবে দলটি। নেতারা বলছেন, বুধবারের বৈঠকে আশ্বস্ত হলে ভোটের লড়াইয়ের কৌশল ঠিক করবে দলটি, আর ফলাফল অন্যরকম হলে রোডম্যাপ চেয়ে কর্মসূচিতেও যেতে পারে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 12টায় হবার কথাই বৈঠক। আরিফিন শাকলির প্রতিবেদনে বিস্তারিত। দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে হবে সংসদ নির্বাচন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে একথাই বলে আসছেন প্রধান উপদেষ্টা ও তার দপ্তর। তবে এরকম সময়সীমায় পুরোপুরি আশ্বস্ত নয় বিএনপি। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। সামাজিক মাধ্যমে একটি গোষ্ঠী আবদার করেছেন, তারা 5 বছর ক্ষমতায় দেখতে চান ডক্টর ইউনূসকে। এমন মনোবাসনা নিজের পোস্টেও লিখেছেন নাগরিক পার্টির সার্জিস আলমও। স্বরাষ্ট্র উপদেষ্টাও কথা ছলে বলেছেন, অনেকে চান এ সরকার 5 বছর থাকুক। বিষয়গুলো আরও অস্বস্তি তৈরি করেছে বিএনপি শিবিরে, যা সরকারের প্রেস নোটেও কাটেনি। পরিস্থিতি যখন তখন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় ভোটের সুনির্দিষ্ট সময় ইস্যুতে তারা জানতে চাইবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে। হতাশা, অবিশ্বাস দূর করতে বুধবারই বসছেন তারা। ওনাকে বোঝাবো যে আপনার প্রতিশ্রুত মতো ডিসেম্বরে যে নির্বাচন আপনি দেওয়ার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, জাতিকে বলেছিলেন, সেই কথাগুলো যথাযথ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনি ঘোষণা দেন। নির্বাচন কমিশনকে ইনস্ট্রাকশন দেন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ অন্যান্য কাজ সমাপ্ত করে। এই 5 বছরে ইউনূস সাহেবকে এরাই, যারা ইউনূস সাহেবকে রাখার চেষ্টা করতেছে, এরাই একেবারেই আনপপুলারি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। ওনার অর্জন, সমগ্র অর্জন শেষ করে দেবে, পাশাপাশি দেশটাও শেষ করে দেবে। কারণ একটা আনইলেক্টেড গভর্নমেন্ট থাকতে পারে না। ইউনূস সাহেব থাকুক না, প্রধানমন্ত্রী হোক আর ইলেকশনের মাধ্যমে হোক না। বিএনপি নেতারা মনে করেন শেখ হাসিনার পতনের পর খুলে গেছে সংস্কারের পথ, কিন্তু এই সংস্কারের কথা বলে ডক্টর ইউনূসকে ভুল পথে নেয়ার চেষ্টা করছে কোনো কোনো দল, যাদের জনসমর্থন দুর্বল। খোলাখুলি কথা বলেই নিজেদের দলীয় কৌশলে যেতে চায় বিএনপি। আমরা এটা বুঝি না যে কম সংস্কার, অনেক সময় বলে ছোট সংস্কার এবং বড় সংস্কার। আমরা 31 দফা জাতির সামনে উত্থাপন করেছিলাম।
এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আরও 1-1.5 বছর আগে আমরা প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্রের কাছে, কিন্তু সংস্কারের নামে কারো এজেন্ডা বাস্তবায়ন হতে দিতে চাই না। হয়তো ইউনূস সাহেব নির্বাচন দেওয়ার জন্য যথেষ্ট সচেষ্ট আছেন, কিন্তু ওনার আশেপাশে যে আওয়ামী বাহিনী এখনও লুক্কায়িত আছে, তারা আমাদের চিফ অ্যাডভাইজার সাহেবকে অন্য পথে পরিচালনা করতে পারেন। এরকম সম্ভাবনা থেকেই আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। নেতারা জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বেই বৈঠক হবে প্রধান উপদেষ্টার সঙ্গে। এরপর কি নির্বাচনের প্রস্তুতি নাকি নির্বাচনের জন্য কর্মসূচি নির্ভর করছে বৈঠকটির উপর। তার বক্তব্যের পরেই আমাদের অন্যান্য পরবর্তী পদক্ষেপ। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনের ব্যবহার বেআইনি নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। তিনি বলেন, শুধু মেঘনা আলম নয়, আরও কিছু ক্ষেত্রে এই আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মেঘনা আলমকে গ্রেফতারের ঘটনার জন্য ডিবি প্রধানকে অপসারণ করা হয়নি। এ সময় তিনি সরকারের 5 বছর ক্ষমতা থাকা নিয়ে বক্তব্য তার না বলেও দাবি করেছেন। বলেন, এটা জনগণের কথা। বিতর্কিত বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে গ্রেফতার করা হয় মডেল মেঘনা আলমকে। এ নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রিট হয়েছে আদালতেও। এক্ষেত্রে বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগকে বেআইনি মনে করেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। আইন শৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, আইন আছে বলেই বিশেষ আইন ব্যবহার হচ্ছে। এই আইন তো ব্যবহার হচ্ছে, এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না। এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হচ্ছে তা তো না, এটা বেআইনি কাজ তো না। তবে একটা জিনিস নিশ্চিত, যে প্রচলিত আইনেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি। মেঘনা আলমের ঘটনাকে কেন্দ্র করে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরানো হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। না না না, এই সব কোনো ঘটনাকে কেন্দ্র করে না, এইটা একটা নর্মাল প্রসেস। উনি হয়তো অসুস্থ আছে বা অন্য কোনো কিছু আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় দাবি করেন, প্রধান উপদেষ্টার 5 বছর ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্য তার না, জনগণের। জনগণ বলছে, আমি তো কিছুই বলি নেই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নেই। সরকার তো বলেই দিছে যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে। আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের আগের দিনে অনুষ্ঠানে বাধা ও হামলার ঘটনা কাঙ্ক্ষিত নয় বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘটনাটা না ঘটেই উচিত ছিল, বাট যেহেতু ঘটে গেছে, এখন ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য আমরা চেষ্টা করব। চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন উন্নতির দিকে। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে কমিশন। এরই অংশ হিসেবে ব্যালট পেপার ছাপানো সহ নির্বাচনী প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। সকালে নির্বাচন কমিশন ভবনে বিজি প্রেসের সঙ্গে বৈঠক করেছে ইসি। পরে সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, নির্বাচনী কাজে ব্যবহৃত কাগজপত্রের ক্রয়, সংগ্রহ ও সংরক্ষণ, মুদ্রণ কার্যক্রম শুরুর সম্ভাব্য সময় জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। গত নির্বাচনের কাগজগুলোর মধ্যে গুণগত মান নেই, সেগুলো নষ্ট করা হবে। এক প্রশ্নের জবাবে সচিব জানান, কোন কোন সুপারিশ দ্রুত সংস্কার করা যায় কমিশনের কাছে জানতে চেয়েছে সরকার। 30 এপ্রিলের মধ্যে মতামত জানাবে ইসি। আসন্ন যে নির্বাচন, সেটা আমাদের কাগজের পরিমাণ কি পরিমাণ লাগে সে সম্পর্কে একটা ধারণা নেওয়া। ফর্ম, প্যাকেট, আমাদের এনভেলপ, ব্যালট পেপার, অনেক কিছু লাগে এবং আপনার কতদিন লিড টাইম লাগতে পারে, এই হিসাবগুলোকে আমরা একটু নিজেদেরকে প্রস্তুত রাখার জন্য এই আলোচনাগুলো করেছি। একটা পর্যায়ে এসে নির্বাচনে যখন সিদ্ধান্ত হবে, তখন যেন আমরা পিছিয়ে না পড়ি। প্রতি লিটার 14 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম 189 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আর খোলা সয়াবিন তেলের দাম 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা জানান, দাম নিয়ন্ত্রণে রাখতে এতদিন সয়াবিন তেলে 2000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এ সময় তিনি চালের বাড়তি দাম দুঃখজনক বলেও মন্তব্য করেন।
ভোজ্য তেলের দাম বৃদ্ধি নিয়ে বেশ কিছুদিন ধরেই তৎপর ব্যবসায়ীরা। অবশেষে 3 দফা বৈঠকের পর সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নির্ধারিত দাম অনুযায়ী এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 175 টাকার পরিবর্তে কিনতে হবে 189 টাকায়। তবে 5 লিটার সয়াবিন তেলের বোতল কিনলে দিতে হবে 922 টাকা, যা আগে ছিল 852 টাকা। খোলা সয়াবিন ও পাম তেলের দামও 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা বলছেন, অর্থনৈতিক সংকট বিবেচনা করে ভর্তুকি কমাতে ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আমাদের মূল্যস্ফীতি এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে, তো আমাদের যে সমন্বিত ব্যয় একটা সংসারের, এই ক্ষেত্রে এই 14 টাকা আমরা যদি দেখি যে একটা সংসারে যদি 5 লিটার তেল লাগে, তাহলে 5×14 70 টাকার মূল্য বৃদ্ধি ঘটবে প্রতি মাসে। সো মাসে 70 টাকার মূল্য বৃদ্ধি এবং সামগ্রিক পণ্যের যে মূল্য, এতে কিছুটা হয়তোবা সহনীয় হবে। অবশ্যই এটা মানে একটা ভার বহন করতে হবে ভোক্তাকে। বাজারে চালের দাম বৃদ্ধি নিয়েও কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা। আশা করেন আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন ধান উঠলে চালের দাম নিয়ন্ত্রণে আসবে। চালের দামটা দুঃখজনকভাবে বেশ কিছু দিন ধরেই বেড়ে আছে। আমাদের বোরো আর সপ্তাহ 2-এর মধ্যে আসবে বাজারে। আল্লাহর রহমতে আমাদের ফসলেও ধানেও একটা বরকত আসবে এবং আমি আশা করি যে নতুন ধান উঠে আসলে বাজার আরও সহনীয় হয়ে যাবে। বাণিজ্য উপদেষ্টা জানান, পেঁয়াজ সহ কিছু পণ্যের দাম বৃদ্ধি নিয়ে সতর্ক আছে সরকার। এক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কখনো কখনো আমরা শুল্ক অব্যাহতি দান করি, আমরা আমদানিকে সহায়ক করি, সোদার জন্য মানে ভোক্তা পর্যায়ে মূল্য সহনীয় পর্যায়ে থাকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় কফি হাউসে তরুণীকে মারধরের ঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধরকে 1 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সম্প্রতি এক নারীকে হেনস্থা ও মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সোমবার বিকেলে তাদের আটক করে রামপুরা থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দাবি করেছেন ওই তরুণী প্রায়ই ক্যাফেতে এসে ঝামেলা করতেন এবং তিনি মানসিকভাবে অসুস্থ। এরপর তাদের মঙ্গলবার আদালতে তোলা হলে 1 দিনের রিমান্ড দেওয়া হয়। তবে ভুক্তভোগী তরুণীকে এখনও খুঁজে পায়নি পুলিশ। আলাদা সফরে ঢাকা আসছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের 2 কর্মকর্তা। বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে নীতি নির্ধারকদের সাথে কথা বলবেন তারা। বিশ্লেষকরা বলছেন, দেশ যে গণতান্ত্রিক উত্তরণের পথে এগুচ্ছে সেই বার্তা স্পষ্ট করতে হবে সরকারকে। পাশাপাশি নেতিবাচক প্রচারণার বিপরীতে উদার নৈতিক চরিত্র অক্ষুণ্ণ রাখতে সরকারের পদক্ষেপও তুলে ধরার কথা বলছেন তারা। যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের শুল্ক আরোপ, তারপর চীন ছাড়া বাকি দেশগুলোর জন্য 3 মাসের স্থগিতাদেশ। নতুন করে যুক্তরাষ্ট্র চীন ট্যারিফ যুদ্ধের শঙ্কা। এমন অবস্থায় 16 এপ্রিল ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এলচুলিক। পরদিন আসছেন পূর্ব এশিয়া ও প্যাসিফিক ব্যুরোর প্রধান অ্যান্ড্রু হেরাপ। আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন করতে হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর সংস্কারের কাজ করছে অন্তর্বর্তী সরকার। চলছে নির্বাচন নিয়ে নানামুখী আলোচনা। সংস্কার, নির্বাচন ছাড়াও মানবাধিকার ও গণতন্ত্র নিয়েও আগ্রহ আছে ট্রাম্প প্রশাসনের। এসব ইস্যু উঠতে পারে আলোচনায়। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে মানে বেশ ফার্স্ট একটা ভিজিট, রিলেশনশিপের মধ্যে বেশ একটা ডাইমেনশনাল একটা শিফট তো হচ্ছেই। আগে তো একটা বাইপার্টিসান ছিল, এখন তো অনেক কিছু অপ্রত্যাশিতভাবে চলে আসতেছে। আমরা একটা সাস্টেইনেবল ডেমোক্রেটিক প্রসেস তৈরি করবার জন্য আমরা সবাই কাজ করছি। সেটার সাথে যদি আপনি রিফর্ম প্রসেসকে বলেন, সামনে পার্টিগুলোকে নিয়ে নির্বাচনের কথা বলেন, তো সেটাকে আপনি রাখতে পারেন। বিল্ড আপ সাস্টেইনেবল ডেমোক্রেসি। আমরা যে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, সেটার কিন্তু এটা একটা বার্তা দেয়। মাইনরিটি ইস্যুস যদি তারা রেজ করে, এবং সেটা আমাদেরও কনসার্ন, এবং সরকারের পক্ষ থেকে এই বার্তাটা দেওয়া উচিত যে এটা মানে একদম অগ্রাধিকার দিয়ে আমরা অ্যাড্রেস করব। বাংলাদেশ ভারত চলমান টানাপোড়েন আর প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চীন সফর আঞ্চলিক রাজনীতি ও কূটনীতির নানা জটিল হিসেবের সাথে সম্পৃক্ত। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি সহ যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ, নানা চাওয়া পাওয়া,
সেই সাথে ট্রাম্প প্রশাসনে তুলসী গ্যাবার্ড সহ ভারতের প্রতি সহানুভূতিশীলদের প্রাধান্যও ভাবাচ্ছে বাংলাদেশকে। চীন মানে একটা রিলায়েবল পার্টনার, আমাদের ট্রেডিং পার্টনার, আমাদের সাথে তাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আছে, সেটা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আছে। এই জুলাইয়ের পরেও তো ভারতের সাথে যে সামরিক ধরেন যে মহড়াগুলো ছিল, সেগুলোও তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস তো ঠিকভাবেই ক্যারি আউট হচ্ছে। বাংলাদেশের উদারনৈতিক চরিত্রটা বজায় রাখার জন্য তাদের একটা বিশেষ আগ্রহ আছে, এবং এখানে আমি বাইরের পৃথিবীতে বাংলাদেশ নিয়ে যেসব বিষয়ে নেতিবাচক খবরাখবর বেরোচ্ছে, সেটাকে নিউট্রালাইজ করার জন্য কিন্তু আমরা সত্যি এই ব্যাপারে কী করতে চাই, এর একটা মোটামুটি রূপরেখা তাদের সামনে তুলে ধরতে হবে, কারণ এটা কিন্তু তাদের আগ্রহের জায়গা। এককভাবে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলমান সংকট কাটাতে ঢাকা ওয়াশিংটন আসন্ন বৈঠক কাজে লাগানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। আই থিঙ্ক ইটস অ্যান অপরচুনিটি এই ভিজিটটাতে, এবং আমাদেরকে পার্সপেক্টিভটা প্লেস করতে হবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে সরকারি কর্ম কমিশন পিএসসির সামনে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা। সেখান থেকে যোগ দিয়েছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ, আপনি তো বিক্ষোভের শুরু থেকেই অবস্থা পর্যবেক্ষণ করেছেন, একটু জানাবেন পরীক্ষার্থীদের দাবিগুলো সম্পর্কে। পরীক্ষার্থীদের মূল যে দাবি, অর্থাৎ এইখানে যারা বিক্ষোভটি করছিলেন তারা 46তম লিখিত যে পরীক্ষা বিসিএসের, সেই পরীক্ষার সকলেই সেই 46তম বিসিএসের লিখিত পরীক্ষার্থী, এবং তাদের মূল যে জায়গাটি এই 26তম যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের অনেকেই 44তম ভাইভা দিচ্ছেন, এবং এই 44তম ভাইভা এখনও চলমান। তাদের যে বক্তব্যটি যে এই 44তম যে পরীক্ষা ভাইভা পরীক্ষা, সেই পরীক্ষাটি শেষ করার পর মূলত লিখিত পরীক্ষার যে তারিখ, সেই তারিখটি যেন ঘোষণা করা হয়। কিন্তু হুট করেই ঈদের আগে মের 8 তারিখে 26তম বিসিএসের লিখিত পরীক্ষা ঘোষণা করা হয়। সেক্ষেত্রে তারা বলছেন যে একসঙ্গে তারা ভাইভা এবং লিখিত পরীক্ষার যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের তাদের ব্যাঘাত ঘটবে, এই জায়গাটি যেন না হয়। সে কারণে তারা বলছেন যে একটি যথাযথ সময় নিয়ে এই যে পরীক্ষাটি, অর্থাৎ লিখিত যে পরীক্ষাটি, সেই লিখিত পরীক্ষাটি একটি তারিখ দেওয়ার জন্য। সেক্ষেত্রে তারা বলছেন এটি জুনের দিকে হতে পারে, এবং এখন যে 44তম ভাইভাটি চলছে সেটি দ্রুত শেষ করে জুনের মধ্যে যেন এই পরীক্ষাটি নেওয়া হয়, সেই জায়গাটিতে মূলত তারা দাবি জানিয়েছেন। এখন মূলত তাদের দাবি, তারা 2 দফায় পিএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করছেন, সেই জায়গায় তারা কোনো আশ্বাস না পেয়ে এখন যমুনা অভিমুখে তাদের যে বিক্ষোভটি, সেটি প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই দিকে যাচ্ছে। সেখানে তারা প্রধান উপদেষ্টার পর্যন্ত যেন এই দাবিটি তারা পৌঁছাতে পারেন, সেই জন্য যমুনা অভিমুখে তারা যাত্রা শুরু করেছেন। সেই খবরও অবশ্যই আপনার কাছ থেকে জেনে নেব। ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। মে মাসের মাঝামাঝি শেষ হবে জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক সংলাপ, জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সংস্কার প্রস্তাব নিয়ে আজ 3টি দলের সাথে আলোচনা শেষে তিনি কথা জানান। আশা করেন যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে তা অব্যাহত থাকবে। আলোচনায় অংশ নেওয়া এনডিএম চেয়ারম্যান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। অপর দুটি দলের নেতারা সংস্কার শেষে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলেন। সকালে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশন কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সাথে সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠক হয়। বৈঠক শেষে এনডিএম চেয়ারম্যান বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল, তাই দলটি নিষিদ্ধ করা সর্বপ্রথম সংস্কার হবে বলে মন্তব্য করেন তিনি। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদ সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার বলে আমরা মনে করি। বিকালে গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাথে বৈঠক করে ঐকমত্য কমিশন। দল দুটির নেতারা প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার, বিশেষ করে ইলেকশনের জন্য, সেই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ভিতর দেশকে যাওয়া উচিত। আমরা নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে। ডিসেম্বর পরে যাক বা দীর্ঘায়িত হোক, সেটা কিন্তু আমরা কোনোভাবেই আসলে মনে করি না।
বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে সেই ঐক্য আবারও পুনরায় প্রতিষ্ঠিত হবে, আর রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই তৈরি হবে জাতীয় সনদ। যে ঐক্যের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা গেছে, সেই ঐক্যের জায়গায় আমরা আবার পৌঁছতে পারব এবং অগ্রসর হতে পারব, সেটাকে অব্যাহত রাখতে পারবো। এখনও সেই ঐক্য আছে, মতভিন্নতা আছে। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের চলমান সংলাপ আগামী মে মাসেই শেষ হবে বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ। আমাদের লক্ষ্য হচ্ছে এক। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। নাটোর থেকে নিখোঁজের একদিন পর মুখমণ্ডল পোড়ানো ও বিবস্ত্র এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে পাবনায়। সকালে ভুট্টা খেতে পড়েছিল মাদ্রাসা পড়ুয়া জুই খাতুনের মরদেহ। আগামীকাল ময়নাতদন্তের পর জানা যাবে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে কিনা। ঘটনাটি তদন্ত করছে 2 জেলার পুলিশ। বর্ষবরণের দিন নতুন জামা পরে আনন্দ উচ্ছ্বাসে মেতেছিল ছোট্ট জুই, কিন্তু কে জানতো পরদিনই বীভৎসভাবে হত্যার শিকার হবে শিশুটি। নাটোরের বড়াই গ্রামের গারফা উত্তরপাড়ার জাহিরুল ইসলামের মেয়ে জুই খাতুন নিখোঁজের একদিন পর মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী পাবনার চাটমোহরের রামপুর বিলের মধ্যে একটি ভুট্টা খেতে পাওয়া যায় বিবস্ত্র মরদেহ। দাহ্য কিছু দিয়ে পোড়ানো হয়েছে মুখমণ্ডল। ঘাড়েও হয়তো কোনো আঘাত পাইছে, আর আনুষঙ্গিক আছে হাঁটুতেও একটু আঘাত আছে, এটুকু দেখতে পাচ্ছি। দেখি মুখে স্পট আর কি, কালো অ্যাসিড জাতীয় কিছু মারছে। স্পট দেখতে উলঙ্গ অবস্থা আর কি, সারা শরীর উলঙ্গ অবস্থা। শিশুটির মা জানালেন পাশেই জুয়ের দাদির বাড়ি, মাঝে মধ্যেই সেখানে রাতে থাকে মেয়েটি। বর্ষবরণের দিন রাতে দাদির বাড়িতে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ হয় শিশুটি। ও দাদির বাড়িতে আইসে, কইছে যে আমি দাদি সীমাই না দিছে যাইবির, কইছে আমি যাব। পরে আমি ওখানেই থাকে বেশিরভাগ, 2-1 দিন পর পরে আইসে এখানে রাত থাকে, একাই যায় একাই আসে, এটা কয়ে আইসে আর পরে আর যায় নাই। আমি মনে করছি মনে হয় ওখানেই রয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ময়না তদন্তের পর জানা যাবে ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে কিনা। পাশাপাশি ঘটনাটি যৌথভাবে খতিয়ে দেখছে পাবনা ও নাটোরের পুলিশ। সকালে 10টা 10:30 আনুমানিক এরকম সময় আমরা খবর পাই যে একটি ভুট্টা ক্ষেতের মধ্যে একটি শিশুকন্যার মৃতদেহ আছে। তদন্তের পরবর্তীতে বিস্তারিত হয়তো আপনাদেরকে জানানো যাবে। গারফা আজেদা নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী জুই। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। গাজা ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোকে কেন্দ্র করে তুল কালাম কাণ্ড হয়েছে আমস্টারডাম ইউনিভার্সিটিতে। সোমবার প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ইসরায়েলের সাথে সব রকম সম্পর্ক ছিন্ন করার দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভে জড়ো হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাজার প্রতি সংহতি জানিয়ে সমাবেশ চলাকালে মূল ভবনে প্রবেশ করে বিক্ষোভকারীরা। এ সময় শিক্ষার্থীদের সাথে হাতাহাতিতে জড়িয়ে যায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। লাঠিপেটা করা হয় শিক্ষার্থীদের, আটক করা হয় বহু বিক্ষোভকারীদের। এক পর্যায়ে ভবনের জরুরি নির্গমন পথ বন্ধ করে সেখানে অবস্থানরত সকল কর্মচারীকে জোর করে বের করে দেয় আন্দোলনকারীরা। ভবনের ভেতর থেকে ইসরায়েল বিরোধী ব্যানারের হাতে জানানো হয় প্রতিবাদ। এ ঘটনার অন্তত 5 ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আরেক ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেফতার করল যুক্তরাষ্ট্র। সোমবার ভারমন্টে নাগরিকত্ব সাক্ষাৎকারে অংশ নেওয়ার সময় মোহসেন মাহদিকে গ্রেফতার করে মার্কিন ফেডারেল এজেন্টরা। যুক্তরাষ্ট্রের ফিলিস্তিনপন্থী আন্দোলনের অন্যতম সংগঠক ভাবা হয় গ্রিন কার্ডধারী মোহসেনকে। অবশ্য ফিলিস্তিনি এই শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত না করার নির্দেশ দিয়েছেন একটি মার্কিন আদালত। এর আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মাহমুদ খলিলকে গ্রেফতারের জেরে ব্যাপক ক্ষোভ ছড়ায় যুক্তরাষ্ট্রে। আর এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।